তাই এমন ব্যাপার। আচ্ছা, আজকে সাধারণ যে টপিকটা খুব সহজ, অভিযোজন। অভিযোজন সম্বন্ধে তোমরা আগে অনেক পড়েছো। অভিযোজনের ব্যাপারটা কেমন বলো তো? পেজ নাম্বার 105। হ্যাঁ, অভিযোজন কথার মানে কি বোঝো? অনেকদিন আগে পড়েছো, একটু দেখি পারো কিনা। যদি দেখে দেখে না বলো আর কি, বইতে বইয়ের ভাষা বলতে হবে না। অভিযোজন কথার অর্থ কি? অভিযোজন কথার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। হ্যাঁ, দেখতে হবে। আচ্ছা, 105 ওই আচরণ আর অভিযোজন, ওটাই বলছি, তাই না? তাহলে অভিযোজন মানে কি বললাম? হ্যালো, অভিযোজন, আরে বাবা অঙ্কে পরে বলে দেবো। অভিযোজন মানে হচ্ছে মানিয়ে নেওয়া। আর একটা জিনিস আছে, মানিয়ে নেওয়ার জন্য তাকে কিছু আচার আচরণ পালন করতে হয়, তাই না? যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, কেমন হতে পারে? উদাহরণ হিসেবে কি হতে পারে? যে আচার আচরণের পরিবর্তন। আর বলবো না, বললাম যে আচরণ মানে কি হতে পারে? ব্যবহার কেমন করে, ব্যবহার কি করে করে আর কি। মানে মানুষ ব্যবহার কোন একটা ঘটনা করছে কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে, তাই না? যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে এরকম যে যদি শীতকাল হয়, যদি শীতকাল হয় দেখবো যে কুকুরগুলো বা বিভিন্ন প্রাণী আছে একসঙ্গে গায়ে গায়ে এঁটে বসে থাকে। কেন? যাতে গরম লাগে না, এই শীত লাগে গরম লাগে, শীত লাগে না গরম লাগে, ঠিক। কিন্তু গরমকালে কি দেখবা, চেষ্টা করবে দূরে দূরে বসার। দূরে দূরে বসার কারণ কি? একটু ঠান্ডা লাগে, ঠিক, গরম কম লাগে। করতো, তাহলে অপশন নেই, ও শীত লাগছে না। আচ্ছা শোন, তাহলে কি বললাম? পরিবেশের কোনো ইঙ্গিতে, কথা শোনো না, কথা বলো না। পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে, পরিবেশের ইঙ্গিত কি কি হতে পারে? গন্ধ, বর্ণ, শব্দ, আলো ইত্যাদি। হ্যাঁ, পরিবেশের ইত্যাদি। আচ্ছা, আর এটা হচ্ছে কি, কোনো জীবের ক্রিয়ার ফলে একটি স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে, মানে স্নায়ুতন্ত্রের দ্বারা যে ক্রিয়া করে তাকে বলা হয় আচরণ। বুঝতে পারলাম? আচ্ছা, যেমন মনে করে দেখো কুকুর ধরো শুয়ে আছে, কুকুরটা বেশ উদাহরণ হয়। সাইকেল নিয়ে যাচ্ছে, একটু পা ঘষে দিয়ে চলে গেলে যে ঠিক কান খাড়া করে দাঁড়িয়ে পড়ে, উঠে পড়ে, বা কান খাড়া হয়ে যায়, তাই না? কেন হয়? বাইরের শব্দ শুনেও বুঝতে পারছি কিছু একটা হয়েছে, দেখা যাক কি হচ্ছে এরপরে। আর যদি অন্য কুকুর চিল্লে তাহলে তার কোনো কথাই নেই, তাই তো। এরপরে চলে আসে অভিযোজন। অভিযোজন কি? নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের যে গঠনগত, আচরণগত, শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। অভিযোজন কি বললাম? নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য তার আচরণগত এবং শারীরবৃত্তীয় যে পরিবর্তন ঘটবে তাকে আমরা কি বলবো? অভিযোজন। যেমন কুকুর দিয়েই বলি, তা আমাদের এখানকার কুকুরের লোম কেমন হয়? ছোট ছোট হয়, অনেক সময় ওটা তো খুঁটেই তুলে ফেলে। কিন্তু দার্জিলিং এ গেলে বা পাহাড়ি অঞ্চলে গেলে লোম বড় বড় থাকে, তাই না? তাহলে এটা কিসের বৈশিষ্ট্য? অভিযোজন। আবার দেখো আমাদের এখানে কুকুরের সংখ্যা প্রচুর বেশি, দার্জিলিং এ খাবার দাবার তেমন পাওয়া যায় না, সব তো আমাদের এখান থেকে ওখানে যায়। তো এই কারণে কি হবে? সংখ্যা কম, খাবার দাবার কম, খুব কম। এবার চলে এসেছি অভিযোজনের কতগুলো উদাহরণে চলে আসি। এবার তোমাদের গাছে আসি। সব থেকে কমন যে উদাহরণটা পড়ে সেটা হচ্ছে কি ক্যাকটাস। সব গাছের পাতা থাকে, ক্যাকটাসের পাতাগুলো কি হয়েছে যাতে বাষ্পমোচন না হয়ে যায় তাই গুটিয়ে কি হয়েছে কাঁটা। কেন? ক্যাকটাসের পাতায় বাষ্পমোচন হলে ক্ষতি কি? বাষ্পমোচন হলে শরীরের জল কমে গেছে, মারা যাবে, ওই কারণে, ঠিক। আচ্ছা, এবার পাতার অভিযোজনে আসা যাক। এমনও কিছু উদ্ভিদ আছে যারা মরুভূমি অঞ্চলে থাকে কিন্তু তাদের পাতা আছে, তাহলে সেই গাছের গুলোর সমস্যা কি? সেই গাছগুলোতে হয় কি, পাতার সংখ্যা প্রথমত কমে যায়, আর 2 নম্বর পাতার উপরে মোটা কিউটিকলের আস্তরণ জমতে থাকে, ফলে কি হয় যাতে বাষ্পমোচন না হয়। আচ্ছা, এক্ষেত্রে
অনেক ক্ষেত্রে পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন উদাহরণ দিয়েছি কি ফণী মনসা। আর জানার বিষয় দেখো কি বলেছে, ক্যাকটাসের কাণ্ড স্থূল, চ্যাপ্টা, রসাল এবং সবুজ হয়। জল সংরক্ষণ এবং সালোক সংশ্লেষের জন্য এরূপ অভিযোজন ঘটেছে। ক্যাকটাসে এইরকম পাতা বা কাণ্ডকে পত্রকাণ্ড বা ফাইলোক্লেড বলা হয়। পত্রকাণ্ড বা ফাইলোক্লেড। পরীক্ষায় কোশ্চেন এরকম দেবে যে পত্রকাণ্ড কোথায় দেখা যায়? ক্যাকটাসে। ঠিক। আচ্ছা, এরপরে চলে আসি যে রুই মাছের পটকা। রুই মাছের পটকা, রুই মাছের পটকা যদি কেউ হাতে নিয়ে দেখো কোনোদিন, দেখবে যে রুই মাছের পটকাতে না দুটো অংশ আছে। এটা হচ্ছে সামনে একটা ছোট্ট অংশ থাকে, পেছনের অংশটা বড় থাকে, সুচালো হয় এক সাইডে অনেকটা, তাই না? একদম। তাহলে এই যে রুই মাছের পটকা, তাহলে মাঝে হ্যাঁ ছিদ্র থাকে, কবাডি গাছ ওখানে, যাই হোক। রুই মাছের পটকা দেখো, রুই মাছ কি কাজ করে, পটকার কাজ কি? সাবমেরিনের কাজ, জলে ডোবা, জলের উপরে ভাসা। রুই মাছেরও একই কাজ, নিচে যাওয়া। না নেই, লাগে না, মানুষের পটকা নেই। আচ্ছা, এই পটকার কাজ কি? সাধারণত আমরা পরিষ্কার ভাবে জানি যে জলের মধ্যে যদি বেলুন বাতাস ছাড়াই রেখে দিই তাহলে বেলুন ডুবে যাবে, কিন্তু বেলুনকে যদি ফু দেওয়া হয় তাহলে বেলুনের মধ্যে বায়ু ঢুকে গেলে সেটা উপরের দিকে ভেসে উঠবে। এর কারণ প্লাবতা, ছোটবেলায় পড়েছো, আর্কিমিডিসের কোশ্চেন হবে না এখন। এবার শোন, তাহলে এখানে মাছের পটকার যে অংশ দেখতে হচ্ছে, কটা অংশ আছে? দুটো অংশ আছে মাছের পটকার। মাছের পটকার সামনের দিকে এই অংশটা থাকে, তাই একে বলে কি অগ্র প্রকোষ্ঠ। কি বলা হয়? প্রকোষ্ঠ। হয়ে গেল। তাহলে এটাকে কি বলবো? পশ্চাৎ প্রকোষ্ঠ। হয়ে গেল অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ। আচ্ছা, এইখানে একটা গ্রন্থি থাকে, এখানে একটা এই লাল কালারের দেখতে হয়, দেখবে যে ছোট পটকার মাথার উপর লাল কালারের একটা রক্ত জমে আছে মনে হয়, কিন্তু সেটা রক্ত জমা থাকে না, এটা কালার একটা, ওর নাম হচ্ছে রেড গ্রন্থি। নাম রেড গ্রন্থি। আর হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে একটা অংশ থাকে যাকে বলে কি রেনাল রেটিয়া, সরি রেটিয়া মিরা বিলিয়া। কি বলা হয়? রেটিয়া মিরা বিলিয়া। শোনো, আর এর মাঝখানে যে অংশটা থাকে তার একটা নাম আছে, এর নাম হচ্ছে কি নিউম্যাটিক নালী। কি বলা হচ্ছে? নিউম্যাটিক। এখানে এটা থাকে, এরকম একটা অংশ, নিউম্যাটিক নালী। হলো। তাহলে এদের প্রত্যেকটা অংশের বিশেষ বিশেষ কাজ আছে। দেখো, বেসিক থিওরি কি, যদি মাছ জলে ডুবতে চায় তাহলে মাছের পটকা ফুলে থাকবে না চুপসে থাকবে? চুপসে থাকবে, মাছ জলে ডুবে যাবে। কিন্তু যখন মাছের ভেসে ওঠার প্রয়োজন পড়বে, পটকাটা কেমন হওয়া উচিত? ফুলে যাওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে মাছের তো অক্সিজেন সিলিন্ডার থাকে না, তাই ফোলাবে কি করে? এবার হচ্ছে এর মধ্যে না রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়? গ্যাস তৈরি হয়। আর যেই গ্যাস তৈরি হবে সে কি হবে? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ফলে কি হবে? মাছের পটকাটা ফুলে মাছ আস্তে আস্তে ভেসে উঠবে। হুম। আচ্ছা, দেখো কি বলেছে, রুই মাছের দেহ গড়ে মেরুদণ্ডের নিচে দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে 105 পেজ নিচে। পটকা মাছকে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে ও মাছকে জলের উপর ভাসতে এবং ডুবতে সাহায্য করে। পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস সৃষ্টি করে। তাহলে এখানে যে রেড গ্রন্থি আছে এখান থেকে কি সৃষ্টি হবে? গ্যাস তৈরি হবে। এবং পশ্চাৎ প্রকোষ্ঠে থাকা রেটিয়া মিরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক গ্যাস শোষণ করে। ভালো করে শুনবা, এখানে গ্যাস তৈরি হয়। আর রেটিয়া মিলিবিয়াম এখানে কি বলতো, দেখো রক্তজালক, দেখো দ্বিতীয় প্রকাশে পুরো লালচে লালচে, চারিদিকে রক্তজালক আছে। এই রক্তজালক গুলো কি করে? রেটিয়া, না ও ভালো করে লক্ষ্য করতে হবে তোমাকে, ভালো করে, হ্যাঁ মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া। এখানে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটাকে শোষণ করে কে? রেটিয়া মিরাবিলিয়া। আচ্ছা, বলছে রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে, তখন উভয় প্রকোষ্ঠের মাঝখানে ভালভ বন্ধ থাকে, ফলে মাছ জলে ভেসে ওঠে। কি বললো? যখন, ভালো করে শুনবা, যখন মাছের ভাষার ইচ্ছা হয় তখন এখানকার যে কপাটিকা থাকে সেটা বন্ধ থাকে, আর এই রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হয়, আর যেই নির্গত হয় গ্যাস এটা কি হয়ে যায়? ফুলে যায়। যেই ফুলে যায় মাছ ভেসে উঠলো। এখন মাছগুলো এবার ডুবতে হবে, যদি এটা ফোলা থাকে তাহলে কেউ ডুবতে পারবে? পারবে না। তখন এইখানকার কপাটিকা খুলে যায়,
খুলে গিয়ে গ্যাস চলে আসে পশ্চাৎ প্রকোষ্ঠে। এবার পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাস গেলে কি হবে? পশ্চাৎ প্রকোষ্ঠে থাকা রেটিয়া মিরাবিলিয়া নামক যে রক্ত জালক আছে সে কি করবে? গ্যাসগুলোকে শোষণ করে নেবে। তাহলে যে গ্যাসের পরিমাণ কমে গেল, তাহলে সে এখন মাছ ধীরে ধীরে জলের নিচে ডুবতে পারবে। আচ্ছা, এরপরে আবার ভালভ খুলে গেলে গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে রক্ত হতো, ওটা একই আছে। আচ্ছা, এরপরে আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, চ্যাপ্টার শেষ ডুবে যাচ্ছে। শোনো, এরপরে আসবো হচ্ছে পায়রা। দেখো পায়রার অভিযোজনে কেমন অভিযোজন হতে হবে? পায়রার কাজ কি? ওড়া। তাহলে পায়রার উড্ডয়নের জন্য অভিযোজন হবে একদম। ইয়েস। তাহলে পায়রার বৈশিষ্ট্য হচ্ছে পায়রার হাড়গুলো ফাঁপা হয়। প্রথম কি? পায়রার হাড় ফাঁপা, ফলে হালকা হয়, হালকা জিনিস তাদের উঠতে পারবে। 2 নাম্বার, পায়রা যখন অনেক সময় ধরে ওড়ে, তাহলে ওড়ে কি করে? ডানার সাহায্যে। আর ডানা নাড়াতে গেলে কি দরকার? শক্তির দরকার। শক্তি কে তৈরি করে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিসের সাহায্যে শক্তি তৈরি করে? দুটো জিনিসের সাহায্যে। একটা হচ্ছে শ্বেতসার, যেটা আমরা খাবার থেকে পাই, আর একটা হচ্ছে অক্সিজেন। যে কোনো খাবার খেলে পেটের মধ্যে কি শ্বেতসারই হয়ে যায়। মানে শ্বেতসার মানে কি বলতো? গ্লুকোজ, এটিপি, এগুলো তৈরি হয়। তাহলে এখন বিষয় হচ্ছে যে পায়রা খাবার দাবার তো খাচ্ছে, কিন্তু ওড়ার জন্য ওর অতিরিক্ত কিসের দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেন কোথা থেকে আসবে? ফুসফুস থেকে, বাতাস থেকে, তাই না? তো ওই জন্য পায়রার 9 জোড়া ফুসফুস থাকে, সরি 9টি বায়ুথলি থাকে। কটা বায়ুথলি থাকবে? 9টা। মুখস্থ রাখবো সংখ্যাটা। দেখো পরিষ্কার দেওয়া আছে, বই দেখার সুন্দর ছবি দেওয়া আছে। দেখো দেখো বি নাম্বার অপশন দেখো, মাঝখানে ধরো গোলাপি গোলাপি, ওগুলো হচ্ছে ফুসফুস। ফুসফুস তো নর্মাল সময় কাজ করে, ওড়ার সময়ও কাজ করে, কিন্তু ওড়ার সময় যে অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজনীয়তা সেটা কে পূরণ করবে? ওই সাইডে থাকা বায়ুথলি। ঠিক, 9টা বায়ুথলি আছে। ওটা ছবিতে দিয়েছে, ওটা পেছনে আছে, কিছু সামনে আছে, ওগুলো বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, এরপরে পায়রা সহজে ক্লান্ত কেন হয় না? 9টা বায়ুথলি থাকার কারণে, একদম। আচ্ছা, দেখবো যে অনেক উপরে গিয়ে, মানে পায়রা যখন অনেক উঁচুতে ওঠে তখন দেখবো খুব জোরে জোরে ডানা ঝাপটা দেয়, কিন্তু একটা উচ্চতে পৌঁছে যাওয়ার পরে সে কিন্তু ডানা মেলে থাকে, দিয়ে কোন রকমে আস্তে আস্তে ঘুরতে থাকে। কেন? কারণ বায়ুথলি ওই সময়টা ভর্তি করতে হয়, তারপরে আবার স্পিডে ওঠে, আবার একটা জায়গায় গিয়ে থেমে গিয়ে একটুখানি অক্সিজেন নিয়ে নেয়। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবারে একটা জিনিস তোমাদের একটু বলা দেখায়, পায়রার ক্ষেত্রে অভিযোজনটা বেশি হয়েছে। কি হয়েছে? সমস্ত পায়রার ক্ষেত্রে হয় না। হ্যাঁ, না না, এমন কিছু নেই। আচ্ছা, এবার শোন, এবার চলে আসি যে একটা জিনিস বলতো, পায়রার কাজ কি হবে? পায়রা যদি উড়তে হয় তাহলে শরীরকে হালকা করতে হবে না? এখন দেখবে যে পায়রা আর মানুষের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। মানুষের অগ্রপদ্মজ পায়রার কিসে পরিণত হয়েছে? ডানায় রূপান্তরিত হয়েছে। আর গায়ে কি চলে এসেছে? পালক চলে এসেছে, সে পক্ষী হয়ে গেল। এখন ভালো তো দেখো, মানুষকে যদি সোজা থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত সোজাসুজি চেরা যায়, তাহলে দেখো সম্পূর্ণ শরীরের যত অংশ আছে পেটের নাড়িভুড়ি বাদ দিয়ে সবগুলো কি হবে? সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে। পায়রারও তাই। কিন্তু পায়রার যেহেতু ওজন কমাতে হবে, তাই পায়রার ডিম্বাশয় থাকে একটা। কটা ডিম্বাশয় থাকে? মানুষের কটা থাকে? ডিম্বাশয় কটা থাকে? ডিম্বাশয় দুটো। শুক্রাশয় কটা থাকে? দুটো থাকে। ডিম্বাশয় দুটো থাকে। মানুষের বলতে মহিলাদের ডিম্বাশয় থাকে, বুঝতে তো থাকে না, মানে এটা তুমি বুঝতে হবে তো, সাধারণ বিষয়। আচ্ছা, এবার চলে আসি শারীরবৃত্তীয়। আচ্ছা, তাহলে এর আগে যেটা বললাম সেটা ছিল কি? অঙ্গ সংস্থান কথা, মানে অঙ্গের কি কি রূপান্তরিত হয়েছে। এবার হচ্ছে কি শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় মানে শরীরে কি কি পরিবর্তন হলো। যেমন মনে করো সুন্দরবন, সুন্দরবনে কোন গাছ থাকে? সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা। সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা। জানার বিষয় বলেছি। সুদীপ এখন কোশ্চেন করবো না। সুন্দরী। এবার এই সুন্দরী, গরান, গেওয়া এই গাছগুলো কোথায় থাকে? সুন্দরবনে। সুন্দরবনে একদম উপকূলবর্তী অঞ্চলে, মানে সমুদ্রের জল যেখানে আনাগোনা করে আছে।
ভেতরের দিকের অঞ্চলে আছে, নেই। তাহলে সুন্দরবনে মাটি খুব কাদা হয়, সেখানে সুন্দরী গাছ জন্মায়। এখন দিনের বেলা জোয়ার কভার হয়, দুবার জোয়ার হয়, রাতে একবার দিনে একবার জোয়ার হয়। ওই জোয়ারের সময় গাছের একদম মানে আগার ডাল বাদে একদম গলা পর্যন্ত আগে জলে ডুবে যায় গাছ, গাছের পাতাও ডুবে যায়। তাহলে সেক্ষেত্রে হ্যালো, ও হ্যাঁ বলুন। হ্যাঁ, কোন বিশেষ কারণ আছে? আচ্ছা ঠিক আছে, এই কথা বলুন মায়ের সঙ্গে। হ্যাঁ, ওটাই পড়াবো, বলো। ওর নামেই সেভ করা থাকে, ওর নামই উঠেছে। কি শুধু অসুবিধা, সমস্যা কি? না, ওর লেখা থাকে নাম, টাইটেল, কে হয়, বাড়ি কোথায়, কোন বছরে, কোন ক্লাসে, সব লেখা থাকে। এই লেখাটা আস্তে আস্তে ঘুরতে থাকে, তো ওই জন্য বোঝা খুব মুশকিল হয়েছে। বলবা নাম্বার দেবো কেন? কে পেয়েছে নাম্বার? করে তো ফেলেননি তো, কেটে দিয়েছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে। না তো, ও আচ্ছা আচ্ছা, সে তো জানাইনি। ঠিক আছে, আমি দেখে নেবো। আচ্ছা 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 ঠিক আছে। ফোনে আছে, দেখে নেবো। এরপরে শোনো, তাহলে সুন্দরী গাছ থাকে কোথায়? সুন্দরবনে। সেখানকার মাটি যেহেতু লবণাক্ত আর কাদা মিশ্রিত, না ওসব কিছু থাকে না। ব্যাপারটা সবার প্রথমে যেটা থাকে, যেহেতু কাদা, ওর মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, তাহলে ওখানকার মূলগুলো কি হয়েছে, মাটির গোড়া থেকে ভূমির অভিকর্ষের বিপরীতে ভূমির উপরে চলে আসে। ওর মধ্যে কি ছোট ছোট ছিদ্র থাকে, যাতে বলে নিউমেটোফোর। কোশ্চেন করবা না, শুধু উত্তর দেবা, কোনো কোশ্চেন না। তাহলে এখন যে মূলটা উপরে উঠলো, এর নাম কি হবে? শ্বাসমূল হবে, ঠিক। আচ্ছা, 2 নাম্বার, অতিরিক্ত লবণ মোচন। সুন্দরী গাছের মূল দ্বারা লবণাক্ত জল পরিচিত হয় এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে। সুন্দরী গাছে লবণ এর থলি থাকে, পাতাতে কি থাকে, লবণের থলি থাকে, এবং শরীরেও লবণের থলি থাকে। ওর মাধ্যমে অতিরিক্ত লবণ কি করে দেয়, শরীর থেকে বার করে দেয়। আচ্ছা, এরপরে চলেছে উটের। উটের বিশেষ, উটে মানে উটের শরীরে দেখার মতো বিশেষ জিনিসটা কি? আমার জানা নেই, বলো। হতে পারে, হয়তো রিসার্চে বেরিয়েছে, আমার জানা নেই। বলো, উটের শরীরে দেখার মতো জিনিসটা কি? কুজ, ঠিক। তা উটের কুজের মধ্যে কি থাকে? উটের কুজের মধ্যে জল থাকে না, ফ্যাট থাকে। জল কি করে থাকবে, কলছি নাকি? বিষয়টা হচ্ছে কি, উট প্রথমত থাকে কোথায়? মরুভূমিতে। মরুভূমিতে থাকার জন্য, মরুভূমিতে প্রধান যে বিষয়টা, সেখানে জল নেই, সেখানে জল নেই। তাহলে উট যখন যাত্রা করবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, তাহলে উটের কয়েকদিন ধরে সে জল খেতে পারবে না, এমনকি খাবারও খেতে পারবে না। তো উট কি করে, যখন জল খায় তখন একবারে প্রচুর পরিমাণে জল খায়, খাবার দাবার খেয়ে নেয়। ফলে অতিরিক্ত খাওয়ার ফলে, অতিরিক্ত খেলে কি হয়ে যায়, আমার মধ্যে চর্বি হয়ে যাবে। উটের চর্বি কোথায় জমবে? ওর কুজের মধ্যে। তাহলে কুজের মধ্যে কি জমা থাকে? চর্বি। কি এবার চর্বিটাকে, ও উটের চর্বিটাকে কেটে করে রিসার্চ করে দেখা যাচ্ছে কি, চর্বির মধ্যে না ছোট 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 জলবিন্দু থাকে। উটের ক্ষেত্রে ছোট ছোট আকারে জলবিন্দু থাকে। মানে ওই যদি উট 12-13 দিন ধরে যদি যাত্রা করে, তাহলে উটের যে কুজ আছে, সে কুজ থেকে খাবার মানে শক্তি, যে ফ্যাট আছে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে উঠে সারা শরীরের কাজে লেগে যাবে। বোঝা গেল? আচ্ছা, এর রাসায়নিক বিক্রিয়া তো মানুষের শরীরেও হয়, উটের শরীরেও হয়।
তা তো খাবে, সেটা কোনো ব্যাপার না। এবার শোনো, এদের ক্ষেত্রে আরো কতগুলো পরিবর্তন দেখা যায়। যেমন মনে করো যে উট যেহেতু জল কম খাচ্ছে, মানে জল পাচ্ছে না বলে খাচ্ছে না, তাহলে উটের মূত্র কেমন হবে? গাঢ় হবে। গাঢ়, হলুদ না, বলতে হবে গাঢ় হবে। 2 নাম্বার, উটের মরুভূমি যেহেতু মরুভূমিতে বালির ঝড় হয়, তাহলে বালির ঝড়ের মধ্যে যদি মানুষ উট নিয়ে যায়, তাহলে উটের পেটের তলায় মানুষ শুয়ে থেকে মানুষ বেঁচে যায়। আর উট তো এমনি শুয়ে থাকে, ওর কোনো বিষয় নেই। তবে ব্যাপারটা যে উটের চোখে, ভালো করে শুনে নাও, উটের চোখের যে পর্দা থাকে, মানে আমাদের চোখে কি একটা এই যে পলক আছে, পলকটা কেমন? পলক বন্ধ করে আমরা দেখতে পাই না, উটের পলক বন্ধ করলে ও দেখতে পায়, ওটা ট্রান্সপারেন্ট হয়। হ্যাঁ, ওই যে একদম বর্ণহীন, যার জন্য কি হয়ে যায়, বালির ঝড়ের মধ্যে উট পরিষ্কার ভাবে দেখতে পায় যে কি ঘটছে না ঘটছে। চোখ বন্ধ করে দেবে। ঠিক আছে, এরপরে এবার চলেছে, তোমার আছে ওরকম চোখ। উটের লোহিত রক্তকণিকার ব্যাপারটা শোনো। উটের লোহিত রক্তকণিকা সাধারণত ডিম্বাকার। কেমন? ডিম্বাকার। মানুষের গুলো কেমন হয়? গোলাকার, বোতামের মতো দুই সাইডে চ্যাপ্টা। উটের গুলো হচ্ছে কি ডিম্বাকার হয়। উটের গুলো এই ডিম্বাকার হওয়ার সুবিধা কি? বলছে অতিরিক্ত মাত্রায় অক্সিজেন বহন করতে পারে। উটের দেহে জল নিরোধনের সময় আরবিসি গুলি ডিম্বাকৃতি হওয়ার জন্য ঘন রক্তস্রোতের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। আচ্ছা, উট যখন অতিরিক্ত মাত্রায় জল পান করে তখন আরবিসি গুলি 240% প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না। বিদীর্ণ মানে ফেটে যায় না। আচ্ছা, এবার চলে আসি যে 107 আচরণগত অভিযোজন। আচরণে চলে আসে যা ব্যাপারটা হচ্ছে কি, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন সব থেকে বেশি দেখা যায়। যেমন যেমন শিম্পাঞ্জি আগে জঙ্গলে থাকতো, এখনো জঙ্গলে থাকে। তা জঙ্গলের মধ্যে ও যে খাদ্যাভ্যাসে দেখা যায় কি, উইপোকার ঢিবি দেখেছো কোথাও? উইপোকার ঢিবি কোথাও দেখেছো? আমাদের এদিকে তো আপাতত দেখা যায় না। উইপোকার ঢিবিতে কি হয় কি, ওরা কাঠি আছে না, উইপোকার ঢিবিতে ওই জ্বালামুখীর মতো হয়, উপরটা খোলা থাকে, ওটা ভেঙে নেয়, মাথাটা ভেঙে ফেলে দেয়, দিয়ে ফুটো থাকে, ওর মধ্যে কি করে দেয়, কাঠ ঢুকিয়ে দেয়। এই যে কাঠের ডান্ডি যে ঢুকিয়ে দেয়, উইপোকা কি করবে, ওই শত্রুর আক্রমণ হচ্ছে, ওরা ওই কাঠটাকে কামড়ে ধরে, যে কামড়ে ধরে ও শিম্পাঞ্জি ওটাকে তুলে নেয়, তুলে নিচে চেটে চেটে উইপোকা গুলোকে খেয়ে নেয়, দিয়ে আবার ঢুকিয়ে দেয়, আবার উইপোকা কামড়ায়, আবার খেয়ে নেয়। বুঝতে পেরেছো? 2 নাম্বার, বেল জাতীয় ফল আগেকার দিনে ওরা হাঁচড় টাচড় মেরে কামড় মামড় মেরে দেখতো আর ফাটছে না, এখন কি করে, ওই উপর থেকে ঠাস করে নিচে ফেলে, অথবা শিম্পাঞ্জি তো হাতেই আচার মারে। হ্যাঁ, পাথর দিয়ে ঠোকা মারে না, হয়তো হতে পারে, হতে পারে। আচ্ছা, 2 নাম্বার, এরপরে 2 নাম্বার হচ্ছে কি, হাতুড়ি বা নেহায়ের মতো ব্যবহার করে বাদামের খোঁজ। হ্যাঁ, কাঠবাদাম ছাড়ানোর জন্য হাতুড়িতে ভাঙতে দেখা গেছে। হাতুড়ি বলতে ধরো পাথর আছে, পাথর দিয়ে এক হাতে ধরো তলায় একটা পাথর আছে, মাঝখানে কাঠবাদাম রাখলো, তো অন্য মধ্যে ঠাস করে মারলো, দেখাচ্ছে ওই তো। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। হচ্ছে 3 নম্বর, শিম্পাঞ্জি কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ, একটা নাম দিচ্ছে দেখো, অ্যাসপিলিয়া রুডিস, খুঁজে এনে ভক্ষণ করে ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। হয়ে গেল? হ্যাঁ, মানে শিম্পাঞ্জির শরীরে যদি কোনো পরজীবী প্রবেশ করে, ও বুঝতে পারে যে শরীর খারাপ হয়েছে, ও তখন ওই গাছটা খায়। ঠিক আছে, এরপরে চলেছে মৌমাছি। মৌমাছির ক্ষেত্রে যে অভিযোজনটা হয়েছে, এটা রিসার্চ করতে প্রচুর টাইম লেগেছে, কিন্তু রিসার্চের ফলাফল খুব ভালো। কেমন? মৌমাছি তো কথা বলতে পারে না, কিন্তু ওরা নাচের মাধ্যমে কোনো কিছু আলোচনা করে ফেলে। ওদের আলোচনা বিষয় বেশি কিছু নেই, একটা হচ্ছে যে কোথায় মৌচাক আছে খুঁজে ফেলবো, চলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো পরিষ্কার লেখা আছে, বলছে যে কর্মী মৌমাছিরা খাবারের সন্ধানে দূর দূরান্তে উড়ে চলে যায়, খাবারের খোঁজ পেলে মৌচাকে ফিরে এসে বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে। এই নৃত্যের মহড়া দেখতে অনেকটা ইংরেজি আটের মতো, মানে এরকম হয়। ঠিক আছে, বলছি, এদের ওয়াগটেল বা ওয়াগল নৃত্য বলা হয়, ওয়াগটেল বা ওয়াগল নৃত্য বলা হয়। 2 নম্বর, স্কাউট মৌমাছি নামক কর্মী মৌমাছি খাদ্যের সন্ধান পেলে মৌচাকে ফিরে এসে সংকেত প্রদানের জন্য বিশেষ নৃত্য প্রদর্শন করে।
স্কাউট মৌমাছিদের এই নৃত্য সূর্যের সাপেক্ষে বাম দিকে বা ডান দিকে যত ডিগ্রি কোণ করে হয়, ফোরেজার নামক কর্মী মৌমাছি সেই দিকে তত ডিগ্রি কোণ করে যাত্রা করলে, মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখো মৌমাছিদের যে চাক থাকে, মৌচাক থাকে, তাদের রিসার্চের টিম থাকে আর একজনা কাজ করে। কেমন রিসার্চ? ধরো একদল মৌমাছি আছে যাদের বলা হচ্ছে কি স্কাউট মৌমাছি। স্কাউট মৌমাছিরা চারিদিকে খোঁজে যে কোথায় 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 ফুল আছে যেখানে কি আমরা মধু সংগ্রহ করতে পারবো। তা স্কাউটের কাজ কি হয়ে গেল? মধু, মানে হ্যাঁ ঠিক, মানে মধু না, ফুল খোঁজা, তাই তো? আজ তো তুমি খাবার গিয়ে কি লাভ পাও? ওরাও খায় তো মধু। কি খায়? আর ওদের খাবার আমরাও খেয়ে নিচ্ছি ধরে, কি করে হবে? আচ্ছা না, তাহলে এখন কি বললো স্কাউট মৌমাছিদের কাজ? বলো স্কাউটের কাজ কি? একদম মধুর সন্ধান বা ফুলের সন্ধান সেটা খুঁজে ফেলে। আচ্ছা এবার ও ফিরে চলে এলো। এইবার ব্যাপারটা হচ্ছে, মনে করে এই হচ্ছে মৌচাক, এর ডালে একটা মৌচাক আছে, মৌচাকের সাইড দিয়ে মনে করে সূর্যি মামা দেখা যাচ্ছে, হলো? তাহলে এখন স্কাউট মৌমাছি মৌচাকে ফিরে চলে এলো, চলে এসে ও তার মুখে বলবে হ্যালো ভাই চ ওখানে চ, ওরম না। তো স্কাউট মৌমাছি কি বলবে? কাকে বলবে? ফোরেজারদের বলবে, মানে যারা হচ্ছে মধু সংগ্রহ করে। স্কাউটের কাজ কি? মধু কোথায় সন্ধান দেওয়া। আর এই কি বললাম, হ্যাঁ, আর ফোরেজারের কাজ কি? নিয়ে আসা। তাহলে স্কাউট সংকেত দেবে কি করে? না, স্কাউট সংকেত দেবে হচ্ছে কি সূর্যের, মনে করো এই তো সূর্যের দিক আছে, ও দেখা গেলো এখানে ফুল আছে, তাহলে সূর্যের সঙ্গে ওর যে ব্যাঙের এই যে ছাতা, এর মাঝখানে যে কোণটা করেছে ওই অ্যাঙ্গেলটা অনুসারে ও নির্দেশ দেবে যে এই অ্যাঙ্গেলে সোজা চলে যাও, হ্যাঁ এখানে গেলেই দেখতে পাচ্ছি সুন্দর একটা ফুল আছে বা এক গাছা ফুল আছে, বুঝতে পেরেছো? তখন ফোরেজার গুলো কি করবে? ওই সূর্যের আলোর সঙ্গে কোণ করে, হ্যাঁ, স্কাউটের কাজ খুঁজে দেওয়া, যার যেটা কাজ। না না ওটা করবে না কেন? কি কে? আমার আমার মানুষ মারবে মানে আমার মানুষ মারবে মানে কি? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে মানুষ মারতে হবে, মরছে তো, বড় বিষয় না তো। আচ্ছা এবার শুনুন, এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এর ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা দুটো ঘটনা বললাম। স্কাউট বলে দিল যে ফুল কোথায় আছে, স্কাউট কি বললো? যে ফুল কোথায় আছে। কি করে বললো? সূর্যের সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেলে নাচ করলো, দিয়ে বুঝতে পারলো ও আছে এই অ্যাঙ্গেলে যেতে হবে, পড়ে যেটা বেউচে গেল। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলছে কি এই নৃত্য অনুযায়ী অভিমুখ যদি ঊর্ধ্বমুখী হয়, ভালো করে শুনবা, এই যে তাহলে এখন ডান দিক অথবা বাঁ দিকের মাধ্যমে সূর্যের সঙ্গে অ্যাঙ্গেল করে বলে দিল। এবার বলেছে কি যদি এই নৃত্য ঊর্ধ্বমুখী হয়, এই নৃত্য যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে বুঝতে হবে যে খাদ্যের উৎস সূর্যের দিকে, আর যদি নিম্নমুখী হয় তাহলে বুঝতে হবে কি সূর্যের বিপরীতে। কি বললাম? দেখা গেলো প্রথম কথা যে প্রথম স্কাউট মৌমাছিরা ছাতায় ফিরে এলো, ব্যাঙের না, মৌমাছির ছাকে, এই মৌমাছির চাকে, হ্যাঁ এই ছাতা, হিন্দি শুনে শুনে না ভাষা খারাপ হয়ে গেছে একদম। তাহলে স্কাউট মৌমাছিরা মৌচাকে ফিরে এলো, ফিরে এসে যখন নির্দেশ দিল, কিভাবে নির্দেশ দেবে? দুটো নির্দেশ দেয়। একটা নির্দেশ ডান দিক অথবা বাম দিক, ডান দিক অথবা মানে ডান দিক অথবা বাঁ দিকে সূর্যের সঙ্গে কত অ্যাঙ্গেলে যেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি ওরা ঊর্ধ্বমুখী নির্দেশ দেয় তাহলে বুঝে নিতে হবে কি সূর্যের দিকে যেতে হবে, আর যদি নিম্নমুখী নির্দেশ দেয় যে মানে মনে করে এইভাবে ঘুরছে, এবার নির্দেশটা যদি ঊর্ধ্বমুখী দেয় তাহলে বুঝতে হবে কি সূর্যের দিকে যাব, আর যদি নিম্নমুখী দেয় তাহলে বুঝতে হবে কি সূর্যের বিপরীতে যাব। তা বুঝতে পারছো উপরে নিচে? হ্যাঁ ধন্যবাদ। আরেকটুখানি আছে, তুমি কি স্কুলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছো? পড়া তো এত তাদের কিছু নেই। আচ্ছা এরপরে শোনো, এরপরে দুই নাম্বার,
তাহলে প্রথম নৃত্যটা কেমন শুনে না, যদি খাদ্যের উৎস কাছাকাছি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম নৃত্যটা মানে চক্রাকারে ঘুরতে থাকে। আর 2 নাম্বার, যদি খাদ্যের উৎস অনেক দূরে থাকে তাহলে সেক্ষেত্রে ওরা ওয়াকটেল নৃত্য করে, সেটা হচ্ছে বাংলার চারের মতো বা ইংরেজি 8-এর মতো হয়। হ্যাঁ, চক্রাকার। আচ্ছা, এরপরে নৃত্যের ভঙ্গিমা হচ্ছে খাদ্যের নৃত্যের ভঙ্গিমার দ্বারা কি কি কাজ করে। 1 নাম্বার খাদ্যের উৎসের দূরত্ব, 2 নাম্বার খাদ্যের অভিমুখ, দুটোই বোঝা যায়। আচ্ছা, এই রিসার্চ কে করেছিল? ক্লাস 7 এ পড়েছো, বিজ্ঞানী কার্ল ফন ফিশ। তাহলে এখন যারা যারা গল্প করছো তাদের কাছে একটু কোশ্চেন করা হবে, যদি উত্তর দিতে না পারে কান ধরে দাঁড় করানো হবে। আপনি আসতে পারেন। হ্যাঁ, হয়ে গেছে, যাও। তাহলে সবার প্রথমে বলবে হচ্ছে তুমি তুমি বলবা, বলো যে মৌমাছির নৃত্য কত ধরনের হয়, কি কি? আচ্ছা, দেখে দেখে বলবা। খুব ভালো কথা, তুমি বলো। তা নৃত্যের মাধ্যমে মৌমাছি কি কি কাজ প্রদর্শন করতে পারে? নৃত্যের মাধ্যমে সূর্যের যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে সে দিকে যেতে পারে, সূর্যের বিপরীত দিকে যেতে পারে। আর ডান দিক বাঁ দিক কি করে বুঝবো? ডান দিক হচ্ছে অ্যাঙ্গেল হিসাবে। অ্যাঙ্গেল হিসাবে, বাহ, খুব ভালো বলেছো। আমি ভালো করে বোঝাতে হ্যাঁ, বললাম তো, ঠিকই বলেছো, পুরো সঠিক। বলো। হ্যাঁ, পরের দিন কোন অধ্যায় হবে?